আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই কেমন আছো? আমাকে দেখা যাচ্ছে কিনা আর ভয়েসটা একটু ক্লিয়ার পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আমরা এখনই ক্লাসটা শুরু করব। আমরা এখনই ক্লাসটা শুরু করব। ইয়ে নামাইছিলা? কোথায় আছে? ডাউনলোডে? এটাই? কোথায় রাখছো? আচ্ছা, ডেস্কটপে আছে না? ভাইয়া কেমন আছেন? ভাইয়া ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো? ইনান আহমেদ। আমার ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জাস্ট কমেন্ট করো। আমরা এখনই ক্লাসটা শুরু করব। আজকে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো ভয়েসটা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা আর বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আমি কনফার্ম হয়ে নেই, তাহলে ক্লাসটা শুরু করতে পারবো। সাউন্ড কম ভাইয়া। ঠিক আছে, সাউন্ড বাড়াই দেওয়ার ব্যবস্থা করছি। হ্যালো হ্যালো, এখন কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। একটু বলো এখন সাউন্ডটা ঠিক আছে কিনা, সাউন্ড এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলো। এটা আমার ফার্স্ট ক্লাস, সমস্যা নাই। ফার্স্ট ক্লাস হোক, সেকেন্ড ক্লাস হোক, থার্ড ক্লাস হোক, কোনো সমস্যা নাই। আজকে আমরা গ্রাফ আঁকানোর একেবারে বেসিক জিনিসপত্র শিখবো। যে একটা সরলরেখার ফাংশন হোক বা একটা তোমার বক্ররেখার ফাংশন হোক বা যে কোনো একটা গ্রাফ গ্রাফ আঁকানোর ফান্ডামেন্টাল যে জিনিসগুলা সেগুলো আমরা শিখবো, ঠিক আছে? তো এটাই যাওয়ার আগে চলো যে আমরা ধরো সাধারণ গ্রাফ, আমরা তো গ্রাফ ক্লাস 8, 9, 10 থেকে আঁকানো শিখছি, তাই না? ওই যেই পদ্ধতিতে আঁকানো শিখেছো গ্রাফের ওই একটাই নিয়ম। আমরা কিভাবে শিখেছি, একটা সরল রেখার গ্রাফ দিয়ে উদাহরণ দেই, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবা। দেখো, চিন্তা করো, আমাদের আগে ছোটবেলায় আমাদের কেমন গ্রাফ আসতো? আমাদেরকে বলতো যে ওয়াই প্লাস এক্স, এক্স মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0। সরল রেখাটির সরল রেখাটির গ্রাফ আঁকো। এইরকম হচ্ছে আমাদের ধর একটা সাধারণ ইকুয়েশন দিয়ে দিত, দিয়ে বলতো গ্রাফ আঁকতে। আমরা কি করতাম? আমরা করতাম কি, ওয়াই কে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিতাম। তো কি করতাম, এখান থেকে আমরা লিখতাম যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5। ঠিক আছে, এই যে এটাকে আমরা বলতাম 1 নম্বর সমীকরণ। তারপরে কি করতাম, তারপরে একটা এরকম টেবিল আঁকতাম, তাই না? এই যে এরকম টেবিল আঁকতাম। টেবিল এঁকে কি করতাম, টেবিল এঁকে এখানে লিখতাম এক্স আর এখানে লিখতাম ওয়াই, এবং উপরে লিখতাম কি, যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান লিপিবদ্ধ করি। তারপরে আমরা এক্স এর আমাদের ইচ্ছা মতো এখানে ধরো ভিন্ন ভিন্ন মান নিতাম। ধরো 0, 1, -1, 2, 3। তাহলে এখানে 0 বসাইলে 5, 1 বসাইলে 6, -1 বসাইলে 4, 2 বসাইলে হচ্ছে 7, 3 বসাইলে 8। এইভাবে আমরা মানগুলা পেতাম, এবং সেই মানগুলা নিয়ে সেই মান আগের ক্লাসগুলো না করলে এই ক্লাসটা করতে কি প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। আগের ক্লাসের সাথে সবাই যারা লাইভটা দেখছো তাদের সবাইকে বলি যে আগের ক্লাসের সাথে এই ক্লাসের কোনো সম্পর্ক নাই। এখানে আমরা জাস্ট আমাদের একটা ফাংশন দেয়া থাকবে বা একটা ইকুয়েশন দেয়া থাকবে, আমরা সেখান থেকে গ্রাফ আঁকানো শিখবো, যে গ্রাফ কিভাবে আঁকায়।
তার মানে তোমার যদি আগের, আসসালামু আলাইকুম ভাইয়া বলছে জুবাইর, ওয়ালাইকুম আসসালাম, তার মানে আগের ক্লাস যদি তুমি না করে থাকো কোনো সমস্যা নাই, শুধু ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তুমি একটা ফাংশনের গ্রাফ কিভাবে আঁকাইতে হয় সেটাও শিখে যাবা, গ্রাফ দেখে ডিসিশন নেওয়া এটাও শিখে যাবা। ঠিক আছে? তো আমরা এটা ছোটবেলায় এরকম করতাম যে এক্স এর ভিন্ন ভিন্ন মান নিয়ে ওয়াই এর মান লিপিবদ্ধ করে তারপরে ছক কাগজে বসাতাম। ঠিক আছে? এবং ছক কাগজে বসে আমরা ওই বিন্দুগুলো যোগ করে দিয়ে একটা সরলরেখার সমীকরণ পেতাম। তো ওই সেম কাজ আমরা কি করব, আমরা হচ্ছে ওই সেম কাজটা আমরা এই যে এই ফাংশনের জন্যও করব। ঠিক আছে? এখন দেখো এই ফাংশনে আমাদের কি দেওয়া আছে, আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, ত্রিকোণমিতিক একটা ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়াল টু কি sin x। এই যে ফাংশন, এই ফাংশনটার আমাদেরকে কি বের করতে হবে, এই ফাংশনটার লেখচিত্র আঁকতে হবে, সহজ হিসাব। তা আমরা কি করব, যে দেখো আমাদের এখানে একটা রেঞ্জ দিয়ে দিয়েছে যে এক্স এর মান আমি -180 থেকে +180 পর্যন্ত নিতে পারবো। ঠিক আছে? তাহলে এখন আমাদের দরকার হবে কি, আমাদের দরকার হবে হচ্ছে ক্যালকুলেটর, আমাদের দরকার হবে ক্যালকুলেটর। ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু sin x, এই ফাংশনটার গ্রাফ আঁকবো। তাহলে আমরা কি বলবো, তাহলে ধরো x এর মান আমি কত নিতে পারবো, x এর মান আমাকে এখানে বলে দিচ্ছে যে 180 থেকে -180 থেকে x এর মান +180 এর মধ্যে নিতে হবে। তোমাকে যদি পোস্টে না বলে দেয়, ধরো বলে দেয় নাই যে তুমি x এর রেঞ্জটা কত, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো x এর ভ্যালু ধরতে পারবা। কিন্তু যেহেতু বলে দিয়েছে -180 চেয়ে কম নিতে পারবো না আর +180 চেয়ে বেশি নিতে পারবো না, তা আমরা ধরে নিলাম কি যে আমরা এই রেঞ্জের মধ্যে এই মানটা নিব। তাহলে এখন দেখো -180 থেকে +180 পর্যন্ত টোটাল 360 পার্থক্য আছে, তাই না? তা আমরা ধরলাম প্রতি 10 পর পর আমরা ভ্যালুগুলা নিব। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নিচের ছকে লিপিবদ্ধ করি। ঠিক আছে? তাহলে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মানগুলা এই যে আমরা একটা টেবিল নিয়েছি, এই টেবিলে লিপিবদ্ধ করব, সহজ হিসাব। ঠিক আছে? তাহলে ধরো x এর প্রথম মান নিলাম আমি -180 তাহলে এখন বলো সাইন, এখানে যদি আমি -180 বসাই তাহলে কি হবে বলো, y ইকুয়াল টু সাইন 180, সাইন -180, y ইকুয়াল টু সাইন -180। ঠিক আছে? তাহলে ক্যালকুলেটরে টিপো, দেখো সাইন -180 মান আসছে 0, তাহলে y এর মান, x এর মান যখন -180 তখন y এর মান কত পেয়েছি, 0 পেয়েছি। ঠিক আছে? এবার আমরা কি করব, প্রতি 10 করে কমাই নিব। কত ডিগ্রি? 10 করে কমাই নিব। তাহলে বলো -180 পরে কত পাবো, -170। তাহলে -170 যদি বসাই দেয় এখানে, তাহলে আমি পাচ্ছি -0.173, তারপরে ধরো আমি -160 বসাইলাম, -160, তাহলে এখানে -160, তারপরে -150 জন্য -140, -130, -120, -110, -100। ঠিক আছে? তাহলে এখানে টোটাল ঘর কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ঠিক আছে? তাহলে -100, -90, -80, -70, -60, -50, -40, -30, -20, -10। ঠিক আছে? তাহলে -10 পর্যন্ত আমি এখানে মানগুলা কি করলাম, নিয়ে নিলাম ডিগ্রিগুলা। তারপরে ঘরে কত নিব, -10 এর পরে ধরো এখানে নিলাম 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160 আর ধরো 180 এখানে নিলাম। ঠিক আছে? তাহলে দেখো -180 থেকে +180 পর্যন্ত কিন্তু সব মান আমি নিয়ে নিয়েছি। এখন কথা হচ্ছে যে তোমরা পরীক্ষায় কতগুলা নিবা। দেখো
গ্রাফের ক্ষেত্রে যত বেশি বিন্দু নিবা, যত বেশি মান নিবা, তত তোমার গ্রাফটা অ্যাকুরেট আসবে। এন্ড পরীক্ষায় তোমার এভাবে 20টা নিলেও তুমি যদি তোমার টাইম থাকে নিতে পারো। আর যদি মনে করো যে না 20টা নিবো না, আমি 15টা নিবো বা 10টা নিবো, সেটাও নিতে পারো। ঠিক আছে, তুমি ব্যবধান যদি এখানে 10 করে না দিয়ে 20 করে দাও, তবুও কিন্তু নিতে পারবা। তা আমি বেশি বিন্দু নিয়েছি একটাই কারণ কি, যাতে প্রথম যে গ্রাফ সেটা একটু স্মুথ আসে। ঠিক আছে, আমাদের গ্রাফটা একটু স্মুথ আসে, যাতে বাঁকা দাঁড়া না আসে। তাহলে এখন জাস্ট ক্যালকুলেটারে মানগুলো বসাই দিয়ে কি করতে হবে, তুমি এই টেবিলটার মান বের করতে পারবা। ঠিক আছে, এখন কিছু কিছু ক্যালকুলেটারে তোমার টেবিলের মান সরাসরি বের করা যায়। ঠিক আছে, ক্যালকুলেটর ট্রিক্স দিয়ে তুমি বারবার এখানে ওয়াই এর মান না বসিয়ে ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি তুমি এই টেবিলের মানটা জাস্ট ডিফারেন্স দিয়ে বের করতে পারবা। ঠিক আছে, তো এটা এখন কিভাবে পারবা, এটা আমাদের ক্লাস শেষে যখন আমরা ক্যালকুলেটর হ্যাক শিখবো তখন এটা শিখাই দিব যে ক্যালকুলেটর দিয়ে কিভাবে তোমার ইয়ের মান বের করা যায়। তাহলে -180 থেকে +180, স্টেপ হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি বের করি, তাহলে মানগুলা বের করি, চলো। এটার জন্য আসবে হচ্ছে -0.34, -150 এর জন্য আসবে -0.5, -140 এর জন্য আসবে -0.64, -130 এর জন্য আসবে হচ্ছে 0.076, 0.76, তারপরে 120 এর জন্য আসবে হচ্ছে -0.86, 110 এর জন্য আসবে -0.93, 100 ডিগ্রির জন্য আসবে হচ্ছে -0.98, -90 ডিগ্রির জন্য কত বলো, -90 জন্য আসবে -1, -90 জন্য -1, তারপরে -80 জন্য -0.98, -70 জন্য আসবে হচ্ছে -0.93, এবং -60 জন্য আসবে হচ্ছে -0.86, -0.86, -50 জন্য আসবে -0.76, -40 এর জন্য আসবে -0.64, -30 এর জন্য আসবে -0.5, -20 এর জন্য আসবে হচ্ছে -0.34, -10 এর জন্য আসবে -0.17। এই যে দেখো, আমরা কিন্তু -180 থেকে +180 পর্যন্ত এই মানগুলা পেয়ে গেছি, তাই না? এখন দেখো একটা জিনিস, যে এই মানগুলা কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে, তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, তাহলে মান রিপিট হচ্ছে। দেখো, -170 ডিগ্রির মান যা, -10 ডিগ্রির মানও তা, তারপরে -0.34 ডিগ্রির মান যা, -160 এর মান যা, -20 এর মানও তা। এই যে মানগুলা রিপিট হচ্ছে, রিপিট হওয়ার কারণ হচ্ছে কি, যে এই যে সাইন এক্স হচ্ছে একটা পর্যায়বৃত্ত ফাংশন। ঠিক আছে, পর্যায়বৃত্ত ফাংশনের কি হয়, মানে বৈশিষ্ট্য কি হয়, যে একই মানগুলা একটা নির্দিষ্ট পর্যায়কাল পর পর রিপিট হয়, তাই না? আচ্ছা, জুবাইর বলছে নেক্সটে কোন চ্যাপ্টার স্টার্ট করবেন? আচ্ছা, নেক্সটে আমার এই অধ্যায় শেষ হইলে তোমাদের হচ্ছে রিফাত ভাইয়া যে আছে, সে হচ্ছে তোমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত শুরু করবে। ঠিক আছে, তারপরে আমি আবার এসে ডিফারেন্সিয়েশন একেবারে প্রিমিয়াম স্টাইলে শেষ করাই দিব তোমাদের, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এরপরে 7 অধ্যায় তোমাদের শুরু হবে। তাহলে দেখো, এই মানগুলো তো পেয়ে গেলাম, এখন 0 থেকে মান বের করি। sin 0 ডিগ্রির মান 0, sin 10 ডিগ্রির মান, হচ্ছে 0.17, তারপরে sin 20 ডিগ্রির মান, হচ্ছে 0.34, 30 ডিগ্রির মান হাফ, 40 ডিগ্রির মান 0.64, 50 ডিগ্রির মান হচ্ছে 0.76, 60 ডিগ্রির মান হচ্ছে 0.86, 70 ডিগ্রির মান 0.93, 80 ডিগ্রির মান হচ্ছে 0.98, 90 ডিগ্রির মান হচ্ছে 1, 100 ডিগ্রির মান, sin 100 ডিগ্রির মান হচ্ছে 0.98, sin 110 ডিগ্রির মান হচ্ছে
0.93, 20 ডিগ্রির মান 0.86, 30 ডিগ্রির মান হচ্ছে 0.76, 40 ডিগ্রির মান হচ্ছে 140 ডিগ্রির মান 0.64, 150 ডিগ্রির মান 0.5, 160 ডিগ্রির মান 0.34 আর 180 ডিগ্রির মান হচ্ছে 0। 180 ডিগ্রির মান কি 0। এবং একটা মজার বিষয় দেখো যে এই উপরে আর নিচের ভ্যালুগুলো সব একই, শুধু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, তাই না? তার মানে দেখো এই টেবিলের কিন্তু সবগুলা ভ্যালু আমি পেয়ে গেছি, এই টেবিলের সবগুলা ভ্যালু আমি এখানে কি পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে যে এই ভ্যালুগুলাকে একটা গ্রাফ পেপারে বসিয়ে তখন সেটাকে মুক্ত হস্তে অঙ্কন করা, সহজ হিসাব হচ্ছে, তাই ঠিক না? বলো এই যে ছক কাগজে আমি টেবিলে যে মানগুলা লিপিবদ্ধ করলাম এটা বুঝছো কিনা, এটাই কোনো কনফিউশন আছে কিনা এটা একটু জানাও। একটা গ্রাফ যদি ভালো করে বুঝতে পারো, একটা গ্রাফ যদি ভালো করে বুঝতে পারো, তাহলে তুমি এই ত্রিকোণমিতিক ফাংশনের যে কোনো গ্রাফ তুমি আঁকাইতে পারবা। খালি আমাকে একটু কমেন্টে জানাও যে এই ছকে যে মানগুলা লিপিবদ্ধ করেছি এই লিপিবদ্ধ করাটা বুঝেছো কিনা। বাকিরা একটু সাড়া দাও, তাহলে আমি বুঝতে পারবো যে কারা ক্লাস করছে। হ্যাঁ, এমডি জুবাইর রেগুলার স্টুডেন্ট, সে বলছে বুঝছি ভাইয়া। বাকিরা একটু বলো কারা ক্লাস করছো, একটু নামগুলো একটু পরিচিত হই, নামগুলোর সাথে একটু পরিচিত হই। 22 জন 23 জন তো ক্লাস দেখছো, দেখছি লাইভে আছে, একটু তোমরা একটু কমেন্ট করো, তাহলে তোমাদের নামগুলোর সাথে একটু পরিচিত হই। যারা একটু লাইভটা দেখছো একটু কমেন্ট করো, তাহলে তোমাদের নামগুলোর সাথে একটু পরিচিত হতে পারি। ঠিক আছে, চলো এখন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে দেখো একটা গ্রাফ পেপার চলে আসছে আমাদের, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে যে বিন্দুগুলো আমরা পেলাম সেই বিন্দুগুলা গ্রাফ পেপারে বসানো, ঠিক আছে? সেই বিন্দুগুলা কি গ্রাফ পেপারে বসানো হচ্ছে এখন আমাদের কাজ। এই গ্রাফ পেপারে আমরা বিন্দুগুলা যেগুলা পেলাম, ছক কাগজে মান যেগুলা পেলাম সেই মানগুলো আমরা বসাবো। তাহলে একটা গ্রাফ পেপার পেলে আমাদের প্রথম কাজ কি হয়? প্রথম কাজ হচ্ছে গ্রাফ পেপারের অক্ষ নির্ধারণ করা, তাই না? তাহলে চলো অক্ষ নির্ধারণ করি, অক্ষ নির্ধারণ করি। এই যে মনে করো এই যে দেখো আমরা কিন্তু দুইটা অক্ষ এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে? দুইটা অক্ষ এখানে কি করেছি নিয়ে নিয়েছি। মনে করো যে এটা হচ্ছে আমার এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই ও নিচের এটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ, ঠিক আছে? আমরা গ্রাফ পেপারে দুটো অক্ষ কি নির্ধারণ করে নিলাম, ঠিক আছে? অক্ষগুলা কি ভালোভাবে বোঝা যাচ্ছে? অক্ষগুলা কি ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা একটু বলো, যে এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটাকে দেখতে পাচ্ছ কিনা। আমি কি কালার চেঞ্জ করে দিব? আচ্ছা, অক্ষের কালারটা চেঞ্জ করে দিই। এটা চলো সবুজ কালারে নেই, সবুজ কালারে নিলে জিনিসটা হয়তো আরেকটু ভিজিবল হবে। এই যে ঠিক আছে। না ভাই কালার চেঞ্জ করেন, ঠিক আছে। কালারের প্রবলেম এখন বোঝা যাচ্ছে কিনা বলো, কালার এখন বোঝা যাচ্ছে কিনা একটু বলো। এখন কি কালারটা বোঝা যাচ্ছে? একটু রেসপন্স করো যে কালারটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, মোটামুটি ওকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে -180 থেকে +180 ডিগ্রি পর্যন্ত নেওয়া। এর আগে আমাদের দুইটা জিনিস নির্ধারণ করতে হবে যে আমরা কোন অক্ষ বরাবর কি বসাবো। দেখো এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষ বরাবর বসাবো হচ্ছে আমরা কোণের মান, এক্স অক্ষ বরাবর বসাবো হচ্ছে কোণের মান, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বসাবো আমরা আমাদের যে মানগুলা পেলাম সেই মান। তাহলে এখন এখানে দুইটা জিনিস আমি এখানে লিখে নিই, দুইটা জিনিস নির্ধারণ করে নেই। একটা হচ্ছে কি যে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র বর্গঘর সমান প্রতি ক্ষুদ্র
বর্গঘর সমান 10 ডিগ্রি, এটা আমরা ধরে নিলাম। এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে প্রতি ক্ষুদ্র বর্গঘর সমান 10 ডিগ্রি। তার মানে বোঝাতে চাচ্ছি কি, যে আমি যদি এই ছোট একটা ঘর পার হই তাহলে আমি আসলে কত ডিগ্রি যাব, 10 ডিগ্রি পার হব। ঠিক আছে, তাহলে আচ্ছা প্রতি ক্ষুদ্র ঘর 10 ডিগ্রি না ধরে এটাকে আর একটু কম ধরি, 5 ডিগ্রি ধরলাম। এটা হচ্ছে 5 ডিগ্রি ধরে নিলাম, 5 ডিগ্রি প্রতি ক্ষুদ্র বর্গঘর সমান হচ্ছে 5 ডিগ্রি। আর ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র বর্গঘর সমান প্রতি 10 বর্গঘর সমান নেই। 10 ঘর সমান নেই, তাহলে জিনিসটার কি, প্রতি 10 ঘর সমান 1 একক, এটা হচ্ছে আমরা ধরে নিলাম। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর প্রতি 10 ঘর সমান 1 একক। তাহলে প্রথমটা আছে আমার -180 ডিগ্রি, তাহলে -180 ডিগ্রি আমাকে যেতে হবে। তাহলে আমি বলেছি কি, দেখো নেগেটিভ দিকে 1 ঘর যদি যাই তাহলে আমার কত হচ্ছে, 5 ডিগ্রি করে হচ্ছে। তার মানে আমাকে 180 ঘর যেতে গেলে আসলে 36টা ঘর পার হইতে হবে, তাই না? তাহলে 5, 10, 15, 20, 25, 30, আচ্ছা গ্রাফে আটছে না, তাই না? তাহলে 10 ডিগ্রি নিতে হবে। গ্রাফে আটছে না, গ্রাফ ছোট হয়ে গেছে, 10 ডিগ্রি নেই, 10 ডিগ্রি। তাহলে 18 ঘর যেতে হবে, 5, 10, 15, 16, 17, 18। তাহলে বলো -180 ডিগ্রিতে মান কত পেয়েছি, -180 ডিগ্রিতে মান 0। তার মানে এই যে তোমার 5, 10, 15, 18 ঘর, এখানে হচ্ছে আমাদের প্রথম বিন্দু পেলাম। সেটা কত ছিল, এই যে দেখো 180 ডিগ্রি আর মান হচ্ছে 0। ঠিক আছে, পরের মানটা কত, 170 ডিগ্রি -0.17। তাহলে -170 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 20, 30, 40, 50, 60, 70 এবং মাইনাস আমাদের মাইনাস কত আসছে, মাইনাস আসছে 0.17। তাহলে আমরা এখানে বলেছি কি, দেখো যে ওয়াই অক্ষ বরাবর প্রতি 10 ঘর সমান 1 একক। ঠিক আছে, তাহলে 10টা ঘর গেলে 1 একক যাবে। তাহলে আমাদের এখানে মান আসছে কত, আমাদের এখানে মান আসছে হচ্ছে 0.17। তাহলে 0.17 এর জন্য কত ঘর যেতে হবে, যেতে হবে হচ্ছে 2 এর কাছাকাছি, 2 এর কাছাকাছি। তাহলে এই যে 170 এটা ছিল 1, 2, তার মানে ঠিক এই জায়গায়। ঠিক আছে, মানে এটা কিভাবে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশনটা বোঝো। দেখো এখানে কি বলছে, যে ওয়াই অক্ষে 10 ঘর সমান 1 একক সমান 1 একক সমান 1 একক সমান কয় ঘর, 10 ঘর। ঠিক আছে, তাহলে এখানে আসছে আমার 0.17 একক সমান কত ঘর যাইতে হবে বলো, 10 × 0.17। সহজ হিসাব, ঐকিক নিয়ম। তোমাকে বললাম যে একটা কলার দাম 10 টাকা, তাহলে 10টা কলার দাম কত, কি করতে হবে, মোট কলার দামের সাথে একটা কলার দামের সাথে গুণ দিতে হবে। তাহলে বলছি 1 একক সমান আসলে 10 ঘর যাইতে হবে। তাহলে 0.17 একক যেতে হলে আমাকে কত ঘর যেতে হবে, 1.7 ঘর, মানে 2 এর থেকে একটু কম। ঠিক আছে, মানে 2 এর থেকে একটু কম যেতে হবে, তাহলে সেটাই গেছি এখানে। ঠিক আছে, তারপরের মান কত, তারপরের মান বলছে 160 এর জন্য 0.34, 160 এর জন্য 0.34। তাহলে 160 ধরো, 100 এই 10 ঘর সমান হচ্ছে 1 ঘর সমান 10 ডিগ্রি। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 15, 16, এই যে 160, 160 সমান কত পেয়েছি, এই যে দেখো 160 সমান -0.34, মানে -0.34 মানে 3.5 ঘরের থেকে একটু কম। তাহলে 1, 2, 1, 2, 3, 3.5, তার মানে এই যে এই জায়গায়। ঠিক আছে, তারপরে কত আছে, তারপরে আছে 150 এর জন্য 0.5, 150 এর জন্য তাহলে 50, 100, 150 এর জন্য 0.5, এই যে 0.5। ঠিক আছে, তারপরে দেখো 140 এর জন্য আছে 0.64, তাহলে 140 এর জন্য 0.64 ধরে নিলাম এটা। তারপরে আছে হচ্ছে 130 এর জন্য 0.76,
130-এর জন্য 0.76, তাহলে এটা হচ্ছে 56776 এখানে। তারপরে 130-এর জন্য গেল, 120-এর জন্য 0.86, 130-এর জন্য 0.86। তারপরে 120-এর জন্য গেল, 110-এর জন্য 0.93, 110-এর জন্য 0.93। তারপরে আছে হচ্ছে 100-এর জন্য 0.98, এই যে 100-এর জন্য 0.98। এবং তারপরে কাছে -90-এর জন্য -1। তাহলে দেখো 50, 90-এর জন্য -1, তার মানে -1 কোথায় হবে? -1 হবে হচ্ছে এখানে, ঠিক আছে? -1 হবে হচ্ছে এই যে এখানে, ঠিক আছে? তাহলে দেখো আমার একটা ফেজের অ্যান্সার কিন্তু বিন্দুগুলা কিন্তু আমি বসিয়ে ফেলেছি, একটা ফেজের বিন্দু আমি বসিয়ে ফেলেছি এখান থেকে, এই যে। তাহলে -90 পর্যন্ত হয়ে গেল। এখন -80 থেকে বাকিগুলো বসাইতে হবে। বলো, -180 থেকে -90 পর্যন্ত যে বিন্দুগুলো বসালাম এটা বুঝেছো কিনা? -180 থেকে -90 পর্যন্ত যে বিন্দুগুলো বসালাম এটা বুঝেছো কিনা একটু বলো। -180 থেকে 90 পর্যন্ত যে বিন্দুগুলো বসালাম এটা বুঝছো কিনা একটু বলো আমাকে। ঠিক আছে, পরের বিন্দুগুলো বসাই দেখো। -80-র জন্য -98.98, তাহলে এখানে মাইনাস, এই যে 90 গেল -80-র জন্য 0.98, তার মানে এখানে। তারপরে হচ্ছে -70-র জন্য 0.93, -70-র জন্য 0.93 বসাইতে হবে। তাহলে তাহলে হচ্ছে 50, 60, 70-র জন্য 0.93 এখানে। তারপরে আছে হচ্ছে 60-র জন্য 0.86, 60-র জন্য 50, 60, 60-এর জন্য 0.86, তাহলে 5, 6, 7, 8, 8, 6 এখানে। তারপরে 50-র জন্য 0.76, 50-র জন্য 0.76, 50-র জন্য 0.76, তাহলে 50, 1, 2, 3, 7, 6, তাই না? তাহলে 50, 5, 6, 7 এই যে এখানে। তারপরে দেখো -50-র জন্য গেল, -40-র জন্য 0.64, -40-র জন্য 0.64, এই যে 0.64। -30-র জন্য -0.5, -30-র জন্য -0.5, এই যে -30-র জন্য -0.5, -20-র জন্য -0.34, -20-র জন্য -0.34, 1, 2, 3, 3, 4, এই যে। -10-এর জন্য এখানে হবে, কারণ -10-এ কত মান পেয়েছো? -10-এ মান পেয়েছো 0.17, ঠিক আছে? -10-এ পেয়েছো 0.17, 3, 4 এখানে। -20-র জন্য 0.34, 0.34, 10, 20, 0.34, 17, তাহলে 0.17 এখানে। এবং 0°-র জন্য পেয়েছো 0, ঠিক আছে? তাহলে দেখো একটা টোটাল কিন্তু -180 থেকে একেবারে -10, 0 পর্যন্ত ভাইয়া পর্যায় কিভাবে নির্ণয় করতে হয়। হ্যাঁ, পর্যায় নির্ণয় শিখবো, পর্যায় নির্ণয় শিখবো আমরা, সমস্যা নাই। আগে আমরা গ্রাফটা আঁকা দেখি, তারপরে গ্রাফ থেকে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিব। দেখো -180 থেকে কিন্তু আমি মানগুলা পেয়ে গেছি। এখানে ছিল -180°, আর এখানে ছিল হচ্ছে আমার 0°, 0°। তাহলে দেখো এই একটা অংশের কিন্তু আমি বিন্দুগুলা বসিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন 0 থেকে আবার আমাকে 180 পর্যন্ত বসাতে হবে। তাহলে দেখো 0 থেকে 180 যদি বসাতে চাই, তাহলে 0° মান 0, 10° মান 0.17, তাহলে 10°-র মান হচ্ছে 10.17 এখানে। তারপরে হচ্ছে 20°-র মান আছে আমার 0.34, 20°-র মান 0.34, তাহলে 20, 1, 2, 3, 0.34। 30°-র মান আছে হচ্ছে 0.5, তাহলে 30°-র মান 10, 20, 30, 30°-র মান হচ্ছে আমার 0.5। 40°-র মান আছে হচ্ছে 0.64, 40°, 10, 20, 30, 40°-র মান হচ্ছে 0.64,
তাহলে এই যে এখানে, ঠিক আছে। তারপরে 50 ডিগ্রির মান 0.76, 50 ডিগ্রির মান 0.76, 60 ডিগ্রির মান হচ্ছে 0.86, 50-60 ডিগ্রির মান হচ্ছে 0.7886, তার মানে 9 এর থেকে একটু কম, 9 এর থেকে একটু কম 0.76। তারপরে হচ্ছে 70 ডিগ্রির মান 0.93, 70 ডিগ্রির মান 0.93, 80 ডিগ্রির মান হচ্ছে 80 ডিগ্রির মান 0.98, 80 ডিগ্রির মান হচ্ছে 0.98, এবং 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই যে 90 ডিগ্রির মান কি পেয়ে গেছি, 1 পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এখন 90 থেকে 180, 90 থেকে আবার 180 যাও, 100 ডিগ্রির মান 0.98, আবার রিপিট হবে 100 ডিগ্রির মান 0.98, 110 ডিগ্রির মান 0.93, 110 ডিগ্রির মান 0.93, তারপরে হচ্ছে 120 ডিগ্রির মান 0.86, 120 ডিগ্রির মান 0.86, 120, 0.856786, তাহলে 9 এর থেকে একটু কম। তারপরে হচ্ছে 130 ডিগ্রির মান 0.76, 130 ডিগ্রির মান, তাহলে এখানে 110, 20, 30 ডিগ্রি মান 0.76, 5566776। তারপরে হচ্ছে 140 ডিগ্রির মান 0.64, 140 ডিগ্রির মান 0.64, 564 এখানে। 150 ডিগ্রির মান হচ্ছে 0.5, 150 ডিগ্রির মান 0.5, এই যে 0.5। 160 ডিগ্রির মান হচ্ছে 0.34, 160 ডিগ্রি মান 160 ডিগ্রি 0.123434, এবং 170 ডিগ্রির মান আসবে এখানে, আর 180 ডিগ্রির মান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে দেখো আমি কিন্তু টোটাল 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত মানগুলা কি হয়েছে, পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে বলো বিন্দুগুলা সব বসানো হয়ে গেছে, এখন কি করতে হবে, এখন আর কিছুই না, এখন আমাকে জাস্ট মুক্ত হাতে এগুলাকে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে দেখো আমি যদি এটা যোগ করে দেই তাহলে জিনিসটা কেমন হবে দেখতে, এই যে বিন্দুগুলা সব যোগ করে দিলাম, ঠিক আছে। এই যে বিন্দুগুলা কিন্তু সব কি করেছি আমি, যোগ করে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের সাইনের গ্রাফ, ঠিক আছে। বলো এই গ্রাফটা কোনো প্রবলেম আছে কি না, আঁকানো মানে বিন্দু বসিয়ে যোগ করলাম শুধু, ঠিক আছে। বলো এটা বুঝছো কিনা, একটু বলো আমাকে যে এটা বুঝতে পারছো কিনা। এটা বুঝতে পারছো কিনা একটু জানাও। প্রবলেম নাই, ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সাইনের গ্রাফ, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের সাইনের গ্রাফ, তার মানে সহজ ভাষায় যদি বলি সাইনের গ্রাফটা দেখতে কেমন হবে, সাইনের গ্রাফটা দেখতে হবে হচ্ছে এইরকম, একটা সাইনের গ্রাফ দেখতে হয় আসলে এইরকম, ঠিক আছে। তাহলে এটা তো আমরা আঁকাইলাম, এটা আমরা কি করেছি, এটা আমরা নিজেরা আঁকিয়ে দেখলাম, ঠিক আছে। তাহলে চলো যে একেবারে বাস্তবে দেখি কেমন হয়, বাস্তবে সাইনের গ্রাফ কেমন হয় সেটা আমরা একটু দেখি। তোমরা কি করবা, এখান থেকে ডেসমোসে যাবা, ঠিক আছে। এখান থেকে কোথায় যেতে হবে, ডেসমোস, ডেসমোস গ্রাফ ক্যালকুলেটর, ডেসমোস গ্রাফ ক্যালকুলেটর, ঠিক আছে। এই যে দেখো গ্রাফিং ক্যালকুলেটর ডেসমোস, এখানে যাবা, যাওয়ার পরে দেখো তোমাদের বাম সাইডে কিন্তু একটা উইন্ডো আসবে, ঠিক আছে। এখানে হচ্ছে ফাংশন লেখার জায়গা, তাহলে ফাংশন আমাদের কি ছিল, y ইকুয়াল টু সাইন এক্স, y ইকুয়াল টু সাইন এক্স, ঠিক আছে। এই যে দেখো, দেখছো তোমাদের কিন্তু, আচ্ছা সাদার জন্য হয়তো দেখা যাচ্ছে না, সমস্যা নাই, এটা ফিক্স করে দিচ্ছি। বলো এখন বলো দেখতে পাচ্ছ কিনা, এখন বলো দেখতে পাচ্ছ কিনা।
এখন দেখা যাচ্ছে? গ্রাফটা কি এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমাকে একটু অন্ধকার দেখাবে, কিন্তু গ্রাফটা দেখতে পাচ্ছ কিনা আমাকে বলো। এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। দেখো তো, এই গ্রাফটা আমাদের কোন অংশটুকু ছিল? আমাদের ছিল হচ্ছে, আমাদের জাস্ট এই যে কোথায় থেকে কোথায় নিয়েছিলাম আমরা, -180° +180°, মানে এই যে এই জায়গা থেকে এতটুকু আঁকছি আমরা। ঠিক আছে, আমরা জাস্ট এই অংশটা এঁকেছি। ঠিক আছে, আমরা এই অংশটা কিন্তু এঁকেছি। ঠিক আছে, ওটাই হচ্ছে আমাদের, এই যে দেখো নোটে আসলে দেখো এই যে আমাদের গ্রাফটা আসলো, ওই জিনিসটাই আমরা যখন একেবারে বাস্তবে দেখব, বাস্তবে দেখতে জিনিসটা এইরকম হয় গ্রাফটা। ঠিক আছে, তুমি দেখো তো, এটা একটা পর্যায়বৃত্ত ফাংশন না, একই জিনিসের যাচ্ছে। তার মানে তুমি যদি এখান থেকে শুরু করো, এই যে দেখো, তুমি এখান থেকে, তোমার এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু একটা পর্যায়। ঠিক আছে, এখান থেকে এতটুকু একটা পর্যায়। কেন পর্যায়? দেখো, এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসা পর্যন্ত আবার এর পর থেকে একই রকমের গ্রাফ যাচ্ছে, তাই না? সেই জন্য এগুলোকে কি বলে? পর্যায়বৃত্ত ফাংশন বলে, কারণ এই মানগুলা রিপিট করছে। ঠিক আছে, এই মানগুলা কি করছে? রিপিট করছে। বলো, এটা বুঝছো কিনা? জুম করে দেখি একটু। এই যে দেখো, আমরা আঁকছি কোনটা? আমরা এঁকেছি হচ্ছে এই অংশটুকু। এটা হচ্ছে আমাদের সাইন এক্স এর গ্রাফ ছিল। বলো, এই গ্রাফটার মতো কি আমাদের গ্রাফটা দেখতে হয়েছে না? এই যে দেখো, এটা হচ্ছে আমাদের গ্রাফ, এটা হচ্ছে আমাদের গ্রাফ, যেটা আমরা কোথায় থেকে পেলাম? এই যে এই বিন্দুগুলা থেকে, বিন্দুগুলা বসায় আমরা এই গ্রাফটা পেলাম। ঠিক আছে, এই গ্রাফটা পেলাম। আর ওই একই গ্রাফ, ওই একই গ্রাফ দেখো, আমরা অরিজিনাল যে গ্রাফ ক্যালকুলেটর আছে, জাস্ট এখানে মান বসিয়ে দিয়ে আমরা দেখছি, সেই মানটা পেয়েছি। ঠিক আছে, বলো মিলেছে কিনা? এটা বুঝছো কিনা বলো, সাইন এক্স এর এটা বুঝছো কিনা? এটা যদি বোঝো তাহলে আমরা কজ এক্স এ যাবো। সাইন এক্স এর এটা বুঝছো কিনা একটু জানাও। এটা যদি বোঝো তাহলে আমরা কজ এক্স এ যাবো। যারা ক্লাস দেখছো তারা একটু রেসপন্স করো যে এটা বুঝেছো কিনা। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমাদের এখানে থাক, আমরা আমাদের এখানে ফিরে আসি। তাহলে এখন দেখো যে এখানে কিছু বৈশিষ্ট্য আছে। এই যে গ্রাফ নিলাম, এই গ্রাফের কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? দেখো, এক নম্বর যে বৈশিষ্ট্য, আমরা গ্রাফ থেকে কিন্তু এর বৈশিষ্ট্যগুলো লিখতে পারি, এবং এই বৈশিষ্ট্যগুলো থেকে তোমাদের প্রচুর এমসিকিউ আসে এই অধ্যায় থেকে। ঠিক আছে, তাহলে এক নম্বর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কি, দেখো এই গ্রাফটা কিন্তু অবিচ্ছিন্ন। এই গ্রাফটা কি অবিচ্ছিন্ন, কোথাও কোনো কি নাই, কোথাও কোনো ভাঙা নাই, বা কোথাও কোনো ছেদ নাই, কোনো ফাঁকা নাই, একেবারে সুন্দর ঢেউয়ের মতো চলছে, তাই না? এবং এটা চলতেই থাকবে। কতদূর চলবে? দেখো, তুমি গ্রাফ যদি ছোট করো, দেখো অসীম পর্যন্ত চলবে। এই যে দেখো, ঠিক আছে, দেখো, এবং যতই ছোট করো না কেন, দেখো একসময় এটা স্ট্রেট লাইন মনে হচ্ছে, কিন্তু আসলে তো স্ট্রেট লাইন নাই, অনেক বড় একটা মান নিয়ে আসছে। কত পর্যন্ত নিয়েছি? 18,000 পর্যন্ত। দেখো স্ট্রেট লাইন মনে হচ্ছে, এটা কিন্তু কোনো ভাঙা নাই। তুমি এটা জুম করলে আবার সাইন গ্রাফ পাবা। এই যে দেখো, ঠিক আছে, তার মানে এক নম্বর যে বৈশিষ্ট্য, সেটা আমরা কি লিখতে পারি? জিরো, কোথায় গেল জিরো? ঠিক আছে, তাহলে এক নম্বর যে বৈশিষ্ট্য, সেটা আমরা কি বলতে পারি? যে সাইন এক্স এর গ্রাফ কি হয়? অবিচ্ছিন্ন। তাহলে y = sin x। আচ্ছা, এটা রিফ্রেশ করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের এক নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? যে বৈশিষ্ট্য এক, যে এক নম্বর বৈশিষ্ট্য, গ্রাফটি অবিচ্ছিন্ন। গ্রাফটি কি? অবিচ্ছিন্ন। ঠিক আছে, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে গ্রাফটা আমাদের যেটা পেলাম সেটা হচ্ছে অবিচ্ছিন্ন।
এখন 2 নম্বর বৈশিষ্ট্য আসো। 2 নম্বর বৈশিষ্ট্য দেখার জন্য দেখো এক্স এর যে ভ্যালুই নাও না কেন, এক্স এর ভ্যালু কোথায় ছিল? এক্স এর ভ্যালুই তো আমাদের ডিগ্রি ছিল, y ইকুয়াল টু sin x। এক্স এর সকল মান আমরা কোথায় কিসে বসিয়েছিলাম? ডিগ্রিতে। এক্স এর যে ডিগ্রি বসাবে না কেন দেখো ফাংশনের কিন্তু তুমি একটা মান পাচ্ছ। তার মানে আমরা সিদ্ধান্ত এটা নিতে পারি কি যে এক্স এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। তাহলে এক্স এর সকল সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সত্য। ঠিক আছে, এক্স এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটার মান কি হবে? সত্য হবে। ওকে, এবার 3 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা লিখতে চাই তাহলে দেখো 3 নম্বর বৈশিষ্ট্য যখন আমরা লিখতে যাব এখান থেকে দেখো এক্স এর সর্বোচ্চ আর সর্বনিম্ন দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, তাই না? এই যে দেখো এটা হচ্ছে এক্স এর সর্বোচ্চ মান আর এটা কি এক্স এর সর্বনিম্ন মান। এবং এই মানগুলা যদি দেখো আমাদের যে গ্রাফ আঁকলাম সেই গ্রাফে যদি তুমি দেখো, এই যে দেখো আমাদের সেই গ্রাফ কোথায় গেল, এই যে এখানে যদি দেখো তাহলে এক্স এর এই যে সর্বোচ্চ মান, এই সর্বোচ্চ মান ছিল 1 আর সর্বনিম্ন মান কি ছিল? -1। ঠিক আছে, তাহলে এক্স এর সর্বোচ্চ মান ছিল 1 আর সর্বনিম্ন মান -1। এখানেও যদি তুমি দেখো তাহলে এই যে দেখো এখানে যদি তুমি ক্লিক করো, এই যে দেখো এক্স এর সর্বোচ্চ মান কত আছে? প্রথমটা তো আমার এই y এর সর্বোচ্চ মান মানে ফাংশনের সর্বোচ্চ মান কত আছে? 1। আর তুমি যদি এখানে ক্লিক করো তাহলে দেখো -1 দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে পরের সিদ্ধান্ত আমরা কি লিখতে পারি যে 3 নম্বর সিদ্ধান্ত লিখতে পারি y ইকুয়াল টু sin x ফাংশনের সর্বোচ্চ মান +1 ও সর্বনিম্ন মান -1। ঠিক আছে, তাহলে sin x এর সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। এবং দেখো আবার যদি আমি গ্রাফটায় আসি আরো কি সিদ্ধান্ত নিতে পারি, দেখো যে সর্বোচ্চ মান কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? -3π/2, তারপরে π/2, তারপরে হচ্ছে 5π/2। ঠিক আছে, কোন মানগুলোর জন্য পাওয়া যাচ্ছে? -3π/2, -5π/2, তারপরে তোমার π/2, এভাবে যে মানগুলো পাচ্ছি সেই মানগুলাই আমি কি পাচ্ছি? সেই মানগুলাই আমি গ্রাফের সর্বোচ্চ মান পাচ্ছি। তার মানে দেখো তো এগুলা কি π/2 এর বিজোড় গুণিতক না? তার মানে আমি বলতে পারি কি যে π/2 এর বিজোড় গুণিতকের জন্য ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায়। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি? 4 নম্বর বৈশিষ্ট্য π/2 এর বিজোড় গুণিতক কোণে ফাংশনের সর্বোচ্চ মান পাওয়া যায়। সর্বোচ্চ মান কি পাওয়া যায়। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আবার গ্রাফে যাই এবং দেখো দেখতে পাচ্ছি কি যে এটা হচ্ছে আমাদের -5π/2, এটা হচ্ছে আমাদের 3π/2। ঠিক আছে, -5π/2 সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান, এটা একটু ভুল হয়েছে যে ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান পাওয়া যায় সর্বোচ্চ ও সর্বনিম্ন মান পাওয়া যায়। আচ্ছা, এবার দেখো ফাংশনের মান কোথায় কোথায় 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0। ঠিক আছে, এবং এই মানগুলা কি দেখো -2π, -π, 0, π, 2π, তাই না? তার মানে π/2 এর 3 আর 4 নাম্বারটা আবার বুঝান। ওকে ওকে, ঠিক আছে। 3 নাম্বার কি লিখছি? y ইকুয়াল টু sin x ফাংশনের সর্বোচ্চ মান +1 আর সর্বনিম্ন মান -1। মানে তুমি যদি এখানে দেখো, এই যে দেখো সর্বোচ্চ মান কি এটা? আচ্ছা, বিন্দুগুলো আমি আগে আনসিলেক্ট করে দেই। ঠিক আছে, 3 নাম্বারটা আবার বুঝাচ্ছি। জুবাইর যেহেতু বলেছে ভাই আরেকবার বোঝান, তাহলে 3 নাম্বারটা আবার বুঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের সাইনের ফাংশন। ঠিক আছে, একটু জুম করি তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবা। এই যে দেখো এটা হচ্ছে আমাদের sin x এর ফাংশন।
এখন দেখো sin x এর সর্বোচ্চ মান কোথায় পাচ্ছি? সর্বোচ্চ মান পাচ্ছি হচ্ছে এই বিন্দুতে, ঠিক আছে, এই বিন্দুতে। আর কোথায় পাচ্ছি? এই বিন্দুতে। আর কোথায়? ঠিক আছে, এই দুটো বিন্দুতে sin x এর মান কত? সর্বোচ্চ। কারণ সর্বোচ্চ মান মানে কি? শীর্ষ বিন্দু একেবারে, ঠিক আছে, যেহেতু একটা পর্যায়বৃত্ত ফাংশন, তার মানে তার সর্বোচ্চ বিস্তারই হচ্ছে তার সর্বোচ্চ মান। তার মানে দেখো এই মানটা হচ্ছে কি তার, এই যে এতটুকু মানটা হচ্ছে তার সর্বোচ্চ মান। আর এই মানগুলাতে আমি কি পাচ্ছি? সর্বনিম্ন মান পাচ্ছি। এখানে এখানে সর্বনিম্ন মান পাচ্ছি, এবং সর্বনিম্ন মান এখানে কত? সর্বনিম্ন মান এই যে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মান ছিল। তাহলে বলো সর্বোচ্চ মান এখানে দেখতে পাচ্ছি +1 আর এখানে -1, ঠিক আছে। সর্বনিম্ন মান কত? -1, সর্বোচ্চ মান কত? +1, ঠিক আছে। এই জন্য আমি 3 নম্বরে লিখেছি যে y sin x এর ফাংশনের সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1। আচ্ছা, এবার কি বলছে? π/2 এর বিজোড় গুণিতক কোণে ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায়। তাহলে দেখো এই ফাংশনের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান যদি তুমি দেখো, আমি এটা একটু ছোট করি, কয়েকটা ভ্যালু নেই এখান থেকে, কয়েকটা ভ্যালু নেই। দেখো এখানে একটা সর্বোচ্চ মান, এখানে একটা সর্বনিম্ন মান, এখানে একটা সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। এবং এই কোণগুলোর দিকে তুমি একটু তাকাও, এই কোণগুলোর দিকে যদি তুমি তাকাও তাহলে দেখতে পাবা কোণগুলা কেমন আছে। কোণগুলো আছে -3π/2, তারপরে আছে হচ্ছে মাইনাস, এই যে -3π/2, -π/2, +π/2 এরকম আছে, তাই না? তাহলে আমি কি পাচ্ছি? -3π/2, -π/2, 3π/2, 3π/2, 5π/2, এই মানগুলোতে ফাংশনে কি পাচ্ছি? সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান পাচ্ছি, তাই না? তাহলে এই ফাংশনগুলো দেখতে কেমন? π/2 এর বিজোড় গুণিতক না? তুমি যদি একটু সাজাই লেখো, দেখো -3 × π/2, এটা কি হচ্ছে? -1 × π/2, এটা কি হচ্ছে? 3 × π/2। তাহলে বলো প্রতিটাই কি π/2 এর কি গুণিতক? বিজোড় গুণিতক। এবং এই মানগুলোর জন্য আমি দেখলাম যে আমার এই ফাংশনটাই কি পাওয়া যাচ্ছে? সর্বোচ্চ মান 1 অথবা সর্বনিম্ন মান -1 পাওয়া যাচ্ছে। তাই আমি এখানে 4 নম্বর স্টেটমেন্ট দিয়েছি কি, যে π/2 এর বিজোড় গুণিতক কোণে ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান পাওয়া যায়। ঠিক আছে, এই কথাটা আমরা এই গ্রাফ থেকে আমি কি অ্যানালাইজ করে বলতে পারলাম। বলো এবার বুঝছো কি না? জুবাইর বুঝছো কেন লিখছি 3 আর 4? 3 আর 4 নাম্বারটা জুবাইর বুঝছো কি না? জুবাইর বলছে ঠিক আছে বুঝছি। এবারে দেখো জিরো কোথায় কোথায় পাচ্ছি, দেখো এখানে একবার জিরো পাচ্ছি, জিরো মানগুলো এবার একটু দেখো। এখানে জিরো পাচ্ছি, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। এবং জিরোগুলো কেমন দেখো? -2π, -π, π, 2π, 3π, 4π এভাবে আসছে। ঠিক আছে, তাহলে জিরোর জন্য কোথায় কোথায় পাচ্ছি? যে যখন জিরো জিরো মান পাচ্ছি, y = 0 হলে x এর মান কি পাচ্ছি? -2π, -π, 2π, 3π, 4π এটসেট্রা এভাবে পাচ্ছি, তাই না? এই জিনিসটাকে কি এভাবে লিখতে পারি না? যে -4 × -2π কে কি লিখতে পারি? -4 × π/2। -π কে কি লিখতে পারি? -2 × π/2। 2π কে কি লিখতে পারি? 4 × π/2। 3π কে লিখতে পারি 6 × π/2। তার মানে দেখো এগুলা কিন্তু আসলে π/2 এর জোড় গুণিতক। π/2 এর কি জোড় গুণিতক। তাইলে π/2 এর বিজোড় গুণিতকের জন্য যদি ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান পাওয়া যায়, তাহলে π/2 এর জোড় গুণিতকের জন্য ফাংশনের কি মান পাচ্ছি? ফাংশনের মান 0 পাচ্ছি, তাই না? তাহলে 5 নাম্বারটার জন্য আমি লিখতে পারি যে 5 নাম্বার π/2 এর জোড় গুণিতক এর জন্য, π/2 এর জোড় গুণিতক এর জন্য ফাংশনের মান 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটি স্টেটমেন্ট এখানে হতে পারে। ঠিক আছে, তাহলে এই 5টা বৈশিষ্ট্য কিন্তু আমরা ফাংশনের
মানে ওয়াই সাইন এক্স এর ফাংশনের বৈশিষ্ট্য হিসাবে কি করতে পারি, চিহ্নিত করতে পারি। বলো যে সাইন এক্স ফাংশনের বৈশিষ্ট্য, সাইন এক্স ফাংশনের গ্রাফ কিভাবে আঁকলাম, এই জিনিসটা বুঝছো কিনা, এই জিনিসটা বুঝেছো কিনা একটু বলো আমাকে, একটু বলো আমাকে যে এই জিনিসটা বুঝেছো কিনা। তাহলে আমরা কজ এক্স এর গ্রাফে চলে যাব, কজ এক্স এর গ্রাফ আঁকানোতে আমরা চলে যাব। যদি এই জিনিসটা বোঝো তাহলে কজ এক্স এর গ্রাফ আঁকানোতে আমরা কি চলে যাব। ঠিক আছে, তাহলে চলো কজ এক্স এ যাই। পরের অঙ্কে আমাদের বলছে ওয়াই ইকুয়াল টু কজ এক্স, এই লেখচিত্র অঙ্কন করো যেখানে মাইনাস পাই থেকে, মানে মাইনাস পাই যদি তোমাদেরকে প্রশ্নে পাই দিয়ে দেয় তাহলে তোমরা ক্যালকুলেশনে কি করবা, পাই দিয়েই করবা, ঠিক আছে। আর যদি তোমাদের পাই না দিয়ে অন্য কিছু দেয় তাহলে, মানে যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে ডিগ্রিতে করতে হবে, ঠিক আছে। যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে ডিগ্রিতে করতে হবে। তাহলে আমাদের আগের মতোই কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কজ এক্স এবং মাইনাস পাই থেকে, যেখানে রেঞ্জ দিয়ে দিচ্ছে মাইনাস পাই থেকে এক্স এর মান পাই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখন চলো যে পাইয়ের জন্য আমরা মানগুলো এখানে একটু বসিয়ে দেখি, ঠিক আছে। প্রতিবার আমরা 20 ডিগ্রি করে কি করব, বাড়াই দেওয়ার চেষ্টা করব। এবার আমরা 20 ডিগ্রির ব্যবধান নিয়ে করব, তাহলে আমাদের জিনিসটা একটু সহজ হবে। তাহলে প্রথমটা আছে মাইনাস পাই, মাইনাস পাই মানে মাইনাস 180, তারপরেরটা নিব হচ্ছে 8 পাই বাই 9 160 ডিগ্রি, তারপরেরটা নিব হচ্ছে 140 ডিগ্রি মানে হচ্ছে 7 পাই বাই 9 7 পাই বাই 9, তারপরে 120 ডিগ্রি 2 পাই বাই 3 2 পাই বাই 3, তারপরে হচ্ছে 100 ডিগ্রি 5 পাই বাই 5 পাই বাই 9, আচ্ছা মাইনাস হবে তো, মাইনাস 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 5 পাই বাই 9, তারপরে মাইনাস 80 ডিগ্রি মানে হচ্ছে, আচ্ছা 90 ডিগ্রির জন্য নেই, মাইনাস 90 ডিগ্রি মানে মাইনাস পাই বাই 2 পাই বাই 2, তারপরে 80 যদি নাই, 80 নিলে হচ্ছে মাইনাস 4 পাই বাই 9 মাইনাস 4 পাই বাই 9, 60 নিলে মাইনাস পাই বাই 3 মাইনাস পাই বাই 3, 60 নিলে মাইনাস পাই বাই 3, 40 নিলে মাইনাস 2 পাই বাই 9 মাইনাস 2 পাই বাই 9। কি করছি, কিছুই করছি না, যে এক্স এর যেই ভ্যালুটা আছে এখানে আমার রেঞ্জটা দেওয়া আছে, প্রতি 20 ডিগ্রি পর পর আমি ভ্যালুগুলা লিখে নিচ্ছি, তারপরে এই ডিগ্রি মানগুলা আমি কজ এক্স এর এক্স এর জায়গায় বসিয়ে আমি ওয়াই এর মানটা বের করব, যেটা আমরা সাধারণত করে থাকি। যে এক্স এর ভিন্ন ভিন্ন ডিগ্রির জন্য, মানে এখানে তুমি লিখে নিবা যে এক্স এর ভিন্ন 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 কোণের মানের জন্য, কোণের মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান, ভিন্ন ভিন্ন মান নিচের টেবিলে লিপিবদ্ধ করি, নিচের টেবিলে কি করি, লিপিবদ্ধ করি, ঠিক আছে। নিচের টেবিলে লিপিবদ্ধ করি। তাহলে মাইনাস 2 পাই বাই 9 গেছে, তাহলে তারপরে মাইনাস 40 ডিগ্রির জন্য 2 পাই বাই 9, 20 যদি নেই তাহলে মাইনাস পাই বাই 9 0, তাহলে মাইনাস 180 থেকে মাইনাস পাই থেকে 0 পর্যন্ত নিয়ে নিলাম। এখন 0-র পর থেকে নিতে হবে পাই বাই 9 পাই বাই 9 2 পাই বাই 9 পাই বাই 3 4 পাই বাই 9 পাই বাই 2 5 পাই বাই 9 2 পাই বাই 3 2 পাই বাই 3, তারপরে কত আছে 8 পাই বাই 9 আর হচ্ছে পাই, ঠিক আছে। এর আগের বার আমরা 10 ডিগ্রি করে পার্থক্য নিয়েছিলাম, এবার আমরা 20 ডিগ্রি করে পার্থক্য নিয়েছি। এখন কিছুই না, এখন শুধু মান বসাইতে হবে এখানে, ঠিক আছে। এখন শুধু কি বসাইতে হবে, মান বসাতে হবে। তাহলে cos x
স্টার্ট হচ্ছে -180 থেকে 180 পর্যন্ত, স্টেপ হচ্ছে 20। ঠিক আছে, তাহলে দেখো -180° মান -1, তারপরেটা হচ্ছে -0.93, -0.76, -120° মান হচ্ছে -0.5, তারপর এটা মান হচ্ছে -0.17, 0.17, 0.5, 0.76, 0.93, 1, 0° মান হচ্ছে 1, 20, 40। আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা, 0° এই দুটা ঘর একটু ফাঁকা রাখি। ঠিক আছে, -π/3 মানে হচ্ছে 60°, -60° মান হচ্ছে 0.5। তাহলে এখানে হচ্ছে 120, 100, 0.17, তারপরে 80 হচ্ছে 0.17, 0.17, তারপরে এটা হচ্ছে 0.5, -40 মান হচ্ছে 0.76, -20 মান হচ্ছে 0.93, 0° মান হচ্ছে 1, 20° মান হচ্ছে 0.93, 40° মান হচ্ছে 0.76, 60° মান হচ্ছে 0.5, 80° মান হচ্ছে 0.17, 100° মান হচ্ছে -0.17, 120° মান -0.5, আর কি আছে, 140° মান হচ্ছে 8π/9, -1, এটার মান হচ্ছে -1। ঠিক আছে, তাহলে এই যে মানগুলা আমরা কি পেলাম, যেটা যেটা পাই না সেটা সেটা বের করে নিচ্ছি, সমস্যা নাই। একটা হচ্ছে cos -90° মান হচ্ছে 0, তারপরে আরেকটা কোনটা পাইনি, cos 90° মান হচ্ছে 0, এটার মান হচ্ছে -0.93। ঠিক আছে, তাহলে দেখো সবগুলা ভাই তাড়াতাড়ি শেষ করেন, কালকে বাংলা এক্সাম, বাংলা পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, সমস্যা নাই। তাহলে দেখো আমি cos x এর সবগুলা ডিগ্রির জন্য কিন্তু মান বসিয়ে ফেলেছি। এখন আমাদের কাজ আগের মতোই সেম। ঠিক আছে, এখন শুধু আমরা কি করব, যে এই মানগুলাকে গ্রাফ পেপারে বসাইতে হবে, আর কোনো কাজ নাই। ঠিক আছে, এই মানগুলাকে জাস্ট গ্রাফ পেপারে বসাইতে হবে। তাহলে চলো গ্রাফ পেপারে যাই। এই যে আমাদের আবার গ্রাফ পেপার, গ্রাফ পেপারে প্রথম কাজ হচ্ছে অক্ষ নেওয়া। তাহলে আমি অক্ষটা নিয়ে নেই। এই যে একটা অক্ষ নিলাম, আরেকটা অক্ষ নিলাম। ঠিক আছে, তাহলে দুইটা অক্ষ আমরা নিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে আগের মতো বিন্দুগুলা বসাই দেওয়া। তাহলে আগের মতো বিন্দুগুলা বসিয়ে দেই, মানগুলা বের করি। দেখো প্রথম আছে -180°র জন্য -1, তাহলে -180°। আচ্ছা, এটা ছিল আমাদের মূল বিন্দু ও -180°। তাহলে 50, 100, 150, এই যে 180, এটার জন্য -1, তাহলে এটার জন্য কোথায় আসছে, -1 এ। এই যে -1। ঠিক আছে, -180°র জন্য কি পেলাম, -1 পেয়ে গেছি।
তাহলে এটা কত, এটা -180 আর -1 এটার জন্য পেয়েছি। ঠিক আছে, মানে -π -1 এর জন্য এই প্রথম মানটা পেলাম, -π -1, এটা প্রথম বিন্দু। এখন অনুরূপভাবে দ্বিতীয় বিন্দু যদি বসাই, তোমার এটা হচ্ছে 180, তারপরে 160, 160 এর জন্য -0.93, 160, তাহলে 180 50, 160.93, তাহলে 93 এখানে। ঠিক আছে, তারপরেরটা কি বলছে, তারপরেরটা বলছে 140 এর জন্য 0.76, 140 এর জন্য 50 50 100, 140 এর জন্য 0.76 567.76, তারপরে আছে হচ্ছে 140, তারপরে আছে হচ্ছে 120 এর জন্য -0.5, 120 এর জন্য তাহলে এটা 0, 50 100 110 120 এর জন্য -0.5, এই যে -0.5 পাইলাম। তারপরে বলছে হচ্ছে -5π/9 এর জন্য 0.17, 120 এর পরে 100 ডিগ্রির জন্য হচ্ছে -0.17, তাহলে এটা 0 ছিল, প্রতি 10 ঘর সমান 10 ডিগ্রি, 1 ঘর সমান 10 ডিগ্রি, তাহলে 10 ঘর যাইতে হবে, 0.1717, এই যেটা পেলাম। তারপরে হচ্ছে -π/3 মানে -60 এর জন্য হচ্ছে এটা কত পেলাম। তারপর হচ্ছে -90 এর জন্য 0, -90 এর জন্য 0, এই যে -90 এর জন্য 0। তারপরেরটা আছে হচ্ছে -4π/9 এর জন্য 0.17, -4π/9 তার মানে 80 ডিগ্রি, 80 ডিগ্রির জন্য 0.17, তারপরে হচ্ছে -60 ডিগ্রির জন্য 0.5, -60 ডিগ্রির জন্য 0.5, তারপরে 40 ডিগ্রির জন্য 0.1, 40 ডিগ্রির জন্য হচ্ছে -40 ডিগ্রির জন্য হচ্ছে 0.76, 40 ডিগ্রির জন্য হচ্ছে 0.676, তারপরে হচ্ছে 20 ডিগ্রির জন্য 0.93, 20 ডিগ্রির জন্য 0.93, আর 0 ডিগ্রির জন্য 1, 0 ডিগ্রির জন্য হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দেখো -180 থেকে +180 জন্য কিন্তু মান আমি কি পেয়ে গেছি। এখন বাকিটা বসাইতে হবে। বাকিটা কি বলছে দেখো, 20 ডিগ্রির জন্য 0.93, 20 ডিগ্রির জন্য 0.93, তারপরে হচ্ছে 20 ডিগ্রির জন্য 0.93, 40 ডিগ্রির জন্য 0.76, 40 ডিগ্রির জন্য 0.76, 5676, তারপরে হচ্ছে 80, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, 60 ডিগ্রির জন্য 0.5, 60 ডিগ্রির জন্য 0.5, তারপরে হচ্ছে 80 ডিগ্রির জন্য 0.17, 80 ডিগ্রির জন্য হচ্ছে 0.17, এবং 90 ডিগ্রির জন্য 0, 90 ডিগ্রির জন্য 0, তারপরে হচ্ছে 100 ডিগ্রির জন্য -0.17, 100 ডিগ্রির জন্য -0.17, তারপরে হচ্ছে 120 ডিগ্রির জন্য -0.5, 120 ডিগ্রির জন্য -0.5, তারপরে হচ্ছে 140 ডিগ্রির জন্য হচ্ছে -0.93, 20 5 10 10 20 30 40 জন্য 0.93, এবং 80 জন্য 5 10 15 16 17 18, 18 জন্য হচ্ছে -0.1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিন্দু। তাহলে এর আগে কত ছিল, 80 60, 60 এর জন্য হবে 60 এর জন্য কত মান, 60 এর জন্য হচ্ছে -0.93, তাহলে 60 এর জন্য -0.93, তাহলে হচ্ছে যেই জায়গায়। এখন যদি আমি এটা যোগ করে দেই, এখন যোগ করে দিলে দেখতে কেমন হবে দেখো, যোগ যদি করে দেই তাহলে আমার ফাংশনটা দেখতে হবে আসলে এই রকম। ঠিক আছে, এই এটা হচ্ছে আমার একটা cos x এর ফাংশন, মানে এটাকে যদি আমি আরো একটু বাড়াই নিতাম তাহলে জিনিসটা দেখতে কিছুটা এইরকম হইতো। ঠিক আছে, তাহলে চলো এটা তো আমরা আঁকাইলাম, অরিজিনালি cos x এর গ্রাফ দেখতে কেমন হয় সেটা আমরা আবার ডেসমোস অ্যাপসে যে দেখি। ডেসমোস অ্যাপে
যদি এখন এখানে যদি আমি সাইন এক্স এর জায়গায় যদি কজ এক্স লিখে দিই, সাইন এক্স এর জায়গায় যদি কজ এক্স লিখি, এই যে কজ এক্স, এই যে দেখো, ঠিক আছে, আমরা এঁকেছি কোনটুকু, আমরা এঁকেছি হচ্ছে এই যে এইটুকু, আমরা জাস্ট এঁকেছি হচ্ছে এইটুকু, এই যে আমরা cos x এর জন্য গ্রাফ এঁকেছি কোনটুকু, এইটুকু, ঠিক আছে। তাহলে দেখো cos 0 ডিগ্রির মান কত, 1, আমাদেরও কিন্তু তাই আসছে, এই যে দেখো cos 0 ডিগ্রির মান, এই যে সর্বোচ্চ মান পেয়েছি আমরা 1, ঠিক আছে। তাহলে cos x এর গ্রাফ আসলে দেখতে হবে কেমন, cos x এর গ্রাফ আসলে দেখতে হবে এই যে ছোট করলে দেখতে পাবে এমন। তাহলে sin x এর গ্রাফের সাথে cos x এর গ্রাফের কি পার্থক্য হইলো, sin x এর গ্রাফের সাথে cos x এর পার্থক্যটা একটু দেখো, একটু দেখো তাহলে বুঝতে পারবা। y ইকুয়াল টু সাইন এক্স, y ইকুয়াল টু সাইন এক্স, এই যে দেখো, দেখছো, এটা হচ্ছে আমাদের সাইন এক্স, এই যে যেটা নীল কালি এটা হচ্ছে আমাদের কি সাইন এক্স, আর যেটা লাল কালি সেটা হচ্ছে আমাদের কজ এক্স, ঠিক আছে। তাহলে দেখো যেই যেই বিন্দুতে সাইন এক্স এর মান সর্বোচ্চ সেই সেই বিন্দুতে কজ এক্স এর মান আবার সর্বনিম্ন, তাই না? তুমি চেক করে দেখো, এই যে দেখো এই বিন্দুতে 0 বিন্দুতে সাইন এক্স এর মান কত, সাইন এক্স এর মান 0, কিন্তু কজ এক্স এর মান আবার 1। আবার এই বিন্দুতে সাইন এক্স এর মান সর্বোচ্চ, কজ এক্স এর মান সর্বনিম্ন, এই বিন্দুতে সাইন এক্স এর মান সর্বনিম্ন, কজ এক্স এই 0, কজ এক্স এর মান সর্বনিম্ন, ঠিক আছে। তার মানে দেখো যে সাইন এক্স এর সাথে কজ এক্স এর সম্পর্কটা আসলে 90 ডিগ্রি আগে পিছে, বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কজ এক্স এর অরিজিনাল গ্রাফ ছিল। তাহলে এখন তুমি চিন্তা করো যে এখান থেকে কি কজ এক্স এর বৈশিষ্ট্যগুলো কি লিখতে পারবো না, কজ এক্স এর বৈশিষ্ট্যগুলো কিন্তু এখান থেকে আমি লিখতে পারবো। তাহলে চলো বৈশিষ্ট্যগুলো লিখি। তাহলে বৈশিষ্ট্যগুলো যদি লিখি আমি, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে y ইকুয়াল টু cos x ফাংশনের গ্রাফ অবিচ্ছিন্ন, ঠিক আছে, ফাংশনের গ্রাফ কি অবিচ্ছিন্ন, ঠিক আছে। এটা কি হবে না, কখনো কোথাও ভাঙা নাই, কোথাও ছেদ নাই। তুমি দেখো এই যে দেখো এখানে কিন্তু আমার ফাংশন কিন্তু পুরাটা কি হচ্ছে বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, তাই না, কোথাও কিন্তু কোনো ভাঙা নাই বা কোনো ছেদ নাই। তাহলে y ইকুয়াল টু cos x এর গ্রাফ হচ্ছে আমার অবিচ্ছিন্ন, এটা হচ্ছে আমরা প্রথম শর্ত লিখতে পারি। আবার দেখো এখানে কিন্তু x এর সব ভ্যালুর জন্য আমি একটা কি পাচ্ছি, y এর মান পাচ্ছি, তাই না। তাহলে x এর সব ভ্যালুর জন্য যদি আমি y এর মান পাই, তাহলে আমি 2 নম্বর বৈশিষ্ট্য কি লিখতে পারি, 2 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি y ইকুয়াল টু cos x ফাংশনে x এর সকল ফাংশন, x এর সকল বাস্তব মানের জন্য সত্য, মানের জন্য কি সত্য বা সংজ্ঞায়িত, ঠিক আছে। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য কি লিখতে পারি, আবার গ্রাফে যাও, 3 নম্বর বৈশিষ্ট্য দেখো যে এই যে আমার cos x এর গ্রাফ, cos x এর সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান কত -1, এটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে দেখো এখানে আমার সর্বোচ্চ মান কত, এটা আমার সর্বোচ্চ মান, ঠিক আছে। এই যে দেখো সর্বোচ্চ মান 0, 1, সর্বনিম্ন মান পাই -1, তার মানে মান হচ্ছে 1 থেকে -1 এর মধ্যে। তার মানে আমি পরের বৈশিষ্ট্য কি লিখতে পারি যে সর্বোচ্চ মান পজিটিভ 1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1, ঠিক আছে। সর্বোচ্চ মান হচ্ছে পজিটিভ 1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। তারপরে 4 নম্বর বৈশিষ্ট্য দেখো, 4 নম্বর বৈশিষ্ট্য দেখো যে কোথায় কোথায় আমার cos x এর গ্রাফটার সর্বোচ্চ মান পাওয়া যাচ্ছে আর কোথায় কোথায় cos x এর গ্রাফের সর্বনিম্ন মান পাওয়া যাচ্ছে। তুমি দেখো এটা আমার সর্বোচ্চ মান, এটা আমার সর্বনিম্ন মান, এটা আমার সর্বনিম্ন মান, এটা আমার সর্বোচ্চ মান। তাহলে মানগুলোর দিকে তাকাও, -পাই, 0, পাই, 2 পাই এভাবে যাচ্ছে, তার মানে পায়ের কন্টিনিউয়াসলি একটা গুণফল পাচ্ছি আমি, তাই না। তাহলে আমি কি লিখতে পারি, পরের বৈশিষ্ট্য আমি লিখতে পারি কি যে π/2 এর বিজোড় গুণিতক মানগুলোতে কোসাইন ফাংশনের মান 0 আর জোড় গুণিতক মানগুলোতে ফাংশনে কি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায়। তাই পাচ্ছি না, দেখো -পাই, 0, পাই, 2 পাই, তাহলে কি কোনগুলা পাচ্ছি একটু দেখো, -পাই, 0, পাই, 2 পাই, তাই না। মাইনাস পাই ইচ্ছা করলে কি লিখতে পারি
2 ইন্টু পাই বাই 2, 0 কে ইচ্ছা করলে কি লিখতে পারি 0 ইন্টু পাই বাই 2, পাইকে ইচ্ছা করলে কি লিখতে পারি 4 ইন্টু পাই বাই 2, 2 পাইকে ইচ্ছা করলে লিখতে পারি 4 ইন্টু পাই বাই 2। তাহলে দেখো 2 4 এভাবে যাচ্ছে, তার মানে আমি কি বলতে পারি পাই বাই 2 এর আসলে জোড় গুণিতক মানগুলাতে আমি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাচ্ছি, তাই না? তাহলে পাই বাই 2 এর জোড় গুণিতক কোণের জন্য জোড় গুণিতক কোণের জন্য y equal to cos x ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান পাওয়া যায়। ঠিক আছে, সর্বোচ্চ সর্বনিম্ন মান পাওয়া যায়। এটা কোথায়? জোড় গুণিতক কোণগুলোর জন্য। আর তুমি যদি শূন্য কোথায় কোথায় পাওয়া যায় এটা দেখতে চাও, তাহলে দেখো এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এবং কোণগুলোর দিকে তাকাইলেই দেখবা কি যে পাই বাই 2 এর বিজোড় গুণিতক। দেখো 3 পাই মাইনাস 3 পাই বাই 2 মাইনাস পাই বাই 2 পাই বাই 2 3 পাই বাই 2, এগুলো কি বিজোড় গুণিতক না? তাহলে আমি কি বলতে পারি যে মাইনাস 3 পাই বাই 2 পাই বাই 2 এই বিজোড় গুণিতক কোণগুলোর জন্য কি পাচ্ছি? আমি শূন্য মান পাচ্ছি। তাহলে 5 নাম্বার বৈশিষ্ট্য আমি কি লিখতে পারি যে পাই বাই 2 এর বিজোড় গুণিতক কোণের জন্য বিজোড় গুণিতক কোণের জন্য y equal to cos x ফাংশনের মান 0। ঠিক আছে, এই 5টা বৈশিষ্ট্য আমি এখান থেকে কি করতে পারি খুব সহজেই কিন্তু আমি গ্রাফ পেপার থেকে বলতে পারি। তার মানে আমি বলতে পারি যে ডোমেন অফ ফাংশন ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যা, আর ডোমেন অফ রেঞ্জ অফ ফাংশন ইকুয়াল টু -1 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে গেল আমাদের sin x এর গ্রাফ আর cos x এর গ্রাফ। এই একইভাবে তুমি tan x, sec x, cosec x এগুলা কিন্তু খুব সহজে আঁকাই ফেলতে পারো। ঠিক আছে, তাহলে একটা গ্রাফ যদি তুমি ভালো করে বুঝে থাকো তাহলে বাকি যে কোনো গ্রাফ তোমরা আঁকাতে পারবা। এবং একটা মজার বিষয় হচ্ছে কি যে আজকে আমাদের এই অধ্যায়ের ক্লাস আসলে শেষ হয়ে গেল। ঠিক আছে, মানে তোমাদের থিওরি যেগুলো পড়ানো দরকার সেগুলো আমি এখানে পড়িয়ে ফেলেছি। এখন আজকে হচ্ছে সোমবার, নেক্সট শনিবারে তোমাদের কিছু এমসিকিউ পড়াবো এই অধ্যায়ে, যেগুলো থেকে তোমাদের প্রায় বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসে। এই অধ্যায় থেকে বোর্ডের সিকিউ পড়াবো, এবং তার সাথে যে ছোট ছোট কিছু টপিক বাদ থেকে গেছে, যেমন হচ্ছে তোমার পর্যায়কাল নির্ণয়, মৌলিক পর্যায় নির্ণয়, তারপরে হচ্ছে যে ফাংশনের ডোমেন রেঞ্জ, ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন রেঞ্জ, এই ছোট ছোট যে টপিকগুলো আছে এগুলো আমরা এমসিকিউ এর সাথে সাথে তোমাদেরকে কি করব বুঝিয়ে দিব তখন। ঠিক আছে, তাহলে নেক্সট শনিবার হচ্ছে আমাদের এই অধ্যায়ের লাস্ট ক্লাস, একেবারে লাস্ট ক্লাস, যে ক্লাসে আমরা সিকিউ এমসিকিউ সলভ করব। এবং তাহলে দেখো একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দেই তোমাদের, এখানে তিনটা অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে নেক্সট শনিবার সিকিউ ও এমসিকিউ ক্লাস, এবং সোমবার এক্সাম। ঠিক আছে, সোমবার হচ্ছে একটা এক্সাম হবে এই ব্যাচ টাইমে, বুঝছো? সোমবার হচ্ছে এই ব্যাচ টাইমে একটা এক্সাম হবে, এবং তোমাদের একটা কন্টেস্ট আসবে এই অধ্যায়ের উপরে, একটা কন্টেস্ট আসবে আবার। সেটা কি কন্টেস্ট? এই যে আজকে যে গ্রাফগুলা পড়াইলাম এই গ্রাফগুলার ক্লাস যদি তুমি বুঝে থাকো তাহলে এই পদ্ধতি ব্যবহার করে তোমাকে আমি বিভিন্ন ফাংশন দিয়ে দিব। আমি আমাদের পেজে বা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট কমিউনিটি গ্রুপ আছে ওই গ্রুপে আমি একটা প্রশ্ন দিয়ে দিব। ঠিক আছে, যেখানে বিভিন্ন ফাংশনে গ্রাফ আঁকানো, গ্রাফ সলভ করা, এই রিলেটেড কিছু ক্রিয়েটিভ প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলা ছবি তোমরা বাসায় সলভ করে ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করবা। একটা কন্টেস্টের আয়োজন করব এখান থেকে আমরা, তারপরে যে বিজয়ী হবে তাকে আমরা পুরস্কার দিব। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস। দেখা হচ্ছে নেক্সট শনিবারের দিন। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।